রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সাথে আজকে একটি অনলাইন ক্লাস নেব। ক্লাসের বিষয়বস্তু একটু পরেই তোমাদেরকে উল্লেখ করব। তার আগে একটু বলে নিচ্ছি, বর্তমানে কোভিড-19 পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকারের আদেশক্রমে আমরা নরসিংদী সরকারি কলেজ থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি। তোমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করেছো। আজকে আমি মোহাম্মদ কফিল উদ্দিন, সহযোগী অধ্যাপক, নরসিংদী সরকারি কলেজ রসায়ন বিভাগ, আমি একটি ক্লাস পরিচালনা করব। ক্লাসের বিষয়বস্তুটি এখন আমি উল্লেখ করছি। যে বিষয়ে তোমাদেরকে আজকে আমি ক্লাসটি নিব সেটি হচ্ছে কনসেন্ট্রেশন সেল। এই কনসেন্ট্রেশন সেলের উপরে তোমাদেরকে ক্লাস নেব। একটু দেখে নাও আমি কাদেরকে ক্লাসটা নেব। তোমরা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। কনসেন্ট্রেশন সেলের উপর ক্লাসটি আমি পরিচালনা করব। প্রথমে আমরা জেনে নিই কনসেন্ট্রেশন সেল বলতে আমরা কি বুঝি। হোয়াট ইজ কনসেন্ট্রেশন সেল? বিশেষ করে আমরা জানি সেল কাকে বলে, তারপরেও আমি বলে দিচ্ছি। বিশেষ করে যে পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, বা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যেখানে তোমার পদার্থের বিশ্লেষণ ঘটানো হয়, তাদেরকে আমরা সেল বলে থাকি। কনসেন্ট্রেশন সেল বলতে তাহলে আমরা কি বুঝবো? কনসেন্ট্রেশন সেলের ডেফিনেশন হচ্ছে যে কোষের কোষ বিভবের মান বা ইএমএফ এর মান তড়িৎদ্বার পদার্থ অথবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকেই আমরা ঘনমাত্রা কোষ বলে থাকি। ইএমএফ বলতে আমরা কি বুঝি? ইএমএফ হচ্ছে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলা আমরা বলে থাকি তড়িৎ চালক বল। তাহলে যে কোষের তড়িৎ চালক বল বা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎদ্বার পদার্থের ঘনমাত্রার উপরে অথবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রার উপরে নির্ভর করে, তাকে আমরা কনসেন্ট্রেশন সেল বা ঘনমাত্রা কোষ বলে থাকি। ঘনমাত্রা কোষের ডেফিনেশন আমরা ভিন্নভাবেও দিতে পারি। বিশেষ করে এখানে আমি আরেকটি ডেফিনেশন এনেছি, যে কোষে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় কোনো পদার্থের স্থানান্তরের জন্য বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা ঘনমাত্রা কোষ বলে থাকি। ঘনমাত্রা কোষের জন্য আমরা আরো একটি ডেফিনেশন চিন্তা ভাবনা করে থাকি। এই ঘনমাত্রা কোষ হচ্ছে একটি ইলেকট্রোকেমিক্যাল ডিভাইস, যেখানে অ্যানোড এবং ক্যাথোড একই পদার্থ দিয়ে তৈরি করা হয়, এবং এই অ্যানোড এবং ক্যাথোড তারা একই তড়িৎ বিশ্লেষের ভিন্ন ঘনমাত্রার দ্রবণে আংশিকভাবে নিমজ্জিত থাকে। তিনভাবে আমি এই ডেফিনেশনটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, আবার একটু দেখিয়ে নিচ্ছি। প্রথমে যে ডেফিনেশনটি আমরা এনেছিলাম, প্রথমে সেখানে আমরা বলেছিলাম যে কোষের ইএমএফ এর মান তড়িৎদ্বার পদার্থের অথবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে ঘনমাত্রা কোষ বলা হয়ে থাকে। এটা একটা ডেফিনেশন হতে পারে। আরেকটি ডেফিনেশন হতে পারে যে কোষে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় কোনো পদার্থের স্থানান্তরের জন্য বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়, সেটাকেও আমরা ঘনমাত্রা কোষ বলে থাকি। তো লাস্ট যে ডেফিনেশনটা আমি তোমাদের সামনে এনেছিলাম সেটি আবার এনে থাকি, যে ইলেকট্রোকেমিক্যাল ঘনমাত্রা কনসেন্ট্রেশন সেল বা ঘনমাত্রা কোষ হচ্ছে একটি ইলেকট্রোকেমিক্যাল ডিভাইস, যেখানে অ্যানোড এবং ক্যাথোড আমরা একই পদার্থ দিয়ে তৈরি করে থাকি, এবং তারা একই তড়িৎ বিশ্লেষের ভিন্ন ঘনমাত্রার দ্রবণে নিমজ্জিত থাকে, আংশিকভাবে নিমজ্জিত থাকে, তাদেরকে আমরা কনসেন্ট্রেশন সেল বলি। কনসেন্ট্রেশন সেলের একটি চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা যদি দেখো যে অ্যানোড আমরা তৈরি করেছি নিকেল ধাতব পাত দিয়ে,
ক্যাথোড সেটাও তৈরি করেছি নিকেল ধাতব পাত দিয়ে। অর্থাৎ আমরা এখানে একই ধাতব পদার্থের অ্যানোড এবং ক্যাথোড দুটিই ব্যবহার করেছি। আর যে তড়িৎ বিশ্লেষের দ্রবণ আমরা নিয়েছি সেটা নিকেল সালফেট হতে পারে বা নিকেল ক্লোরাইডও হতে পারে। সাধারণত আমরা নিকেল সালফেট ব্যবহার করে থাকি। এখানে নিকেল সালফেটের প্রথম অ্যানোড তড়িৎদ্বারে আমরা যে নিকেল সালফেট ব্যবহার করেছি তার কনসেন্ট্রেশন হচ্ছে 0.001 মোলার, এবং ক্যাথোড তড়িৎদ্বারে যে তড়িৎ বিশ্লেষ্য আমরা ব্যবহার করেছি সেটি হচ্ছে 1.00 মোলার। সুতরাং বুঝতেই পারছ শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটি তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা ভিন্ন, বাট দুটি তড়িৎদ্বার আমরা একই পদার্থ দিয়ে তৈরি করেছি। নিকেল আমাদের অ্যানোড হিসেবে ব্যবহার করেছে, ক্যাথোড হিসেবে নিকেল ব্যবহার করেছে, এবং এখানে সল্ট ব্রিজ ব্যবহার করেছে ইন্টারকানেকশনের জন্য। তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রন নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রবাহিত হচ্ছে। সো একটি চিত্র আমি তোমাদেরকে দেখালাম যেখানে আমরা একটি ঘনমাত্রা কোষ তৈরি করেছি। এটার আমরা যদি একটা ডায়াগ্রাম তৈরি করি, এই যে সেলটি আমি আলোচনা করেছি ডায়াগ্রামটি হচ্ছে নিকেল সালফেটটা ইকুয়াস হবে এবং নিকেল সালফেট আবার নিকেল। তো দুটি তড়িৎদ্বার সেম, নিকেল এবং তড়িৎ বিশ্লেষ্য সেম, বাট তাদের ঘনমাত্রা কিন্তু আমাদের একরকম হতে পারবে না। ঘনমাত্রা দুটি ভিন্ন। অ্যানোড তড়িৎদ্বার হিসাবে যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করেছি তার ঘনমাত্রা আমি ধরে নিয়েছি C1, এবং ক্যাথোডে যে তড়িৎ বিশ্লেষ্য আমি ব্যবহার করেছি সেখানে ঘনমাত্রা নিয়েছি C2। এখানে অ্যানোডে যে রিঅ্যাকশনটি ঘটবে সেটা আমি এখানে লিখেছি, নিকেল থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে একটি জারণ বিক্রিয়া এখানে ঘটবে, অক্সিডেশন রিঅ্যাকশন এখানে একটা সংঘটিত হবে, এবং নিকেল থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে নিকেল আয়ন তৈরি করবে। এবং এখানে আমরা লিখেছি সব মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল আমরা এখানে কনসিডার করেছি x ভোল্ট ধরে নিয়েছি, এটা x ভোল্ট আমরা ধরে নিয়েছি। সো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক্যাথোড রিঅ্যাকশনটি দেখব। ক্যাথোড রিঅ্যাকশনটি আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো নিকেল 2+ আয়ন +2 ইলেকট্রন তৈরি করেছে, নিকেল তৈরি করেছে, এবং এখানে আমরা SRP লিখেছি। SRP মিন্স স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল, এবং E0 রেট এর ভ্যালু আমরা ধরে নিয়েছি -x। মাইনাস ধরার কারণ হচ্ছে যে অ্যানোড রিঅ্যাকশন যে বিক্রিয়াটি ঘটেছে তার ঠিক অপোজিট বিক্রিয়াটি ক্যাথোড চেম্বারে ঘটেছে, যে কারণে আমরা একটার অ্যানোড রিঅ্যাকশনের যে ভোল্ট PMF আমরা ধরেছি, ইঅক্স আমরা যেটা ধরেছি সেটা x ভোল্ট, এবং ক্যাথোড প্রান্তে যে বিক্রিয়াটি ঘটেছে তার জন্য আমরা ধরেছি -x ভোল্ট। সো নিট রিঅ্যাকশন যদি আমরা দেখি, নিট রিঅ্যাকশন হচ্ছে নিকেল নিকেল 2+2 ইলেকট্রন। অপর দিকে আমরা দেখব যে নিকেল 2++ নিকেল প্লাস, সম্পূর্ণভাবে আমরা দেখব সবগুলো দুই প্রান্ত থেকে কাটা যাচ্ছে। সুতরাং নিট রিঅ্যাকশন বাট জিরো, নিট রিঅ্যাকশন কিন্তু জিরো হচ্ছে এখানে। কিন্তু আমরা ইএমএফটা যদি কাউন্ট করি, ইনআউট সেল যদি আমরা এখানে কাউন্ট করি, তো SOP প্লাস SRP যদি একসাথে যোগ করি তাহলে দেখতে পাবো ইনআউট সেল কনসেন্ট্রেশন সেলের ইনআউট সেল উইল বি 0, x ভোল্ট প্লাস -x ভোল্ট ইকুয়াল 0 ভোল্ট। সো আমরা বলতে পারি এনি কনসেন্ট্রেশন সেল হ্যাজ দি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল, যেটা আমরা সেটাকে আমরা 0 ভোল্ট হিসেবে ইউজ করতে পারবো।
এখন এই যে কনসেন্ট্রেশন সেলটি আমরা কনসিডার করেছি, বিবেচনা করেছি, এই কনসেন্ট্রেশন সেলটির যদি নার্স ইকুয়েশন আমরা ইউজ করি, নার্স ইকুয়েশন ইউজ করে তার জন্য আমরা একটা সমীকরণ তৈরি করতে পারবো, তার ইএমএফ আমরা বের করতে পারবো। সো ইউজিং নার্স ইকুয়েশন we can get E cell equal E naught cell minus 0.0592 by n log concentration of nickel ion by concentration of nickel ion. Of course আমরা ধরে নিয়েছি, তোমরা জানো যে নিকেল আয়নের যে প্রাথমিক ঘনমাত্রা, প্রথম অর্থাৎ অ্যানোড সেলে যে ঘনমাত্রা সেটা হচ্ছে C1 এবং ক্যাথোড সেলে যে ঘনমাত্রা সেটা হচ্ছে C2। সো এখানে আমরা একটু সরলীকরণ করে নিচ্ছি। ই নট সেলের মান আমরা পূর্বেই বের করে দেখিয়েছি যে ই নট সেল উইল বি 0 আমরা এখানে প্লেস করেছি, বসিয়েছি। সুতরাং ই সেলের যে ভ্যালুটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে -0.0592 বাই n। তোমরা জানো n এর মান এখানে 2, হোয়াই? কারণ এখানে আমরা দেখেছি যে নিকেল দুটি ইলেকট্রন ছেড়েছে এবং আবার ক্যাথোড প্রান্তে নিকেল আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড ইজ 2। সো n এর মান হবে 2। আমরা এখানে লগ C1 বাই C2 লিখতে পারি। এখানে আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতি লক্ষ্য করব। আমরা এখানে একটা কেস 1 উল্লেখ করেছি, যেখানে আমরা বলছি যে C1 এবং C2 যদি সমান হয় তাহলে তোমরা জানো log 1 equal 0, so whole রাশি will be 0, so E cell যেটা আমরা চেয়েছি E cell will be 0। so এই অবস্থায় যদি দুটি ঘনমাত্রা, দুটি অ্যানোড চেম্বার এবং ক্যাথোড চেম্বারে যে তড়িৎ বিশ্লেষণ আমরা ব্যবহার করেছি, এই তড়িৎ বিশ্লেষে উভয়ের ঘনমাত্রা যদি সমান হয় তাহলে এই কোষটিতে কোনো বিদ্যুৎ প্রবাহ হবে না। কেস 2 যদি আমরা পর্যালোচনা করি, যেখানে দেখব আমাদের C1 if C1 will be greater than C2 then আমাদের যে E cell এটা আমাদের পজিটিভ রাশি হয়ে দাঁড়াবে। এখানে এটা যদি পজিটিভ রাশি হয় তাহলে আমরা দেখতে পাবো, সরি তথ্যটি আমি আবার তোমাদেরকে দিচ্ছি। কেস 2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি C1 is greater than C2, so then আমাদের E cell will be negative and del G যদি আমরা কাউন্ট করি এই সেল রিঅ্যাকশনটির জন্য, so del G will be positive। তোমরা জানো from the thermodynamics viewpoint, if the del G value, free energy change of a reaction, if it is positive, so the reaction will not be spontaneous, রিঅ্যাকশনটি স্বতঃস্ফূর্ত হবে না। স্বতঃস্ফূর্ত না হলে এই বিক্রিয়াটি আমরা বলে থাকি এই বিক্রিয়াটি একটি এটাকে বাহির থেকে শক্তি প্রয়োগ করে ঘটাতে হয়, এবং এই বিক্রিয়াটি সাধারণত ঘটতে চায় না। আরেকটি কেস আমাদের হাতে আছে, সেটা যদি কেস নাম্বার 3 হিসেবে আমরা আলোচনা করি, দেন C1, if C1 less than C2 then E cell will be positive and the free energy change of the cell reaction will be negative। একমাত্র এই ক্ষেত্রেই কিন্তু আমরা বলতে পারি যে সেল রিঅ্যাকশনটি এখানে স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কনসেন্ট্রেশন সেল নিয়ে এখানে আলোচনা করেছি। কনসেন্ট্রেশন সেলের বিভিন্ন ঘনমাত্রা আমরা ব্যবহার করে দেখেছি। যদি C1 বড় হয় C2 এর চেয়ে, অথবা C2 যদি বড় হয় C1 এর চেয়ে, অথবা যদি দুটি কনসেন্ট্রেশন সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা সেল রিঅ্যাকশনটির কি ধরনের পরিবর্তন আসতে পারে বা সেল রিঅ্যাকশনটি আদৌ ঘটবে কিনা সেটি আমরা পর্যালোচনা করলাম। এখন কনসেন্ট্রেশন সেলের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করতে পারি। বিভিন্ন ধরনের কনসেন্ট্রেশন সেল আমাদের রয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। একটাকে আমরা দুই ধরনের কনসেন্ট্রেশন সেল আমরা পেয়ে যাই। নাম্বার 1 হচ্ছে তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ, ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, and number 2 is তড়িৎ বিশ্লেষ্য ঘনমাত্রা কোষ, যেটাকে আমরা বলে থাকি ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল। So number 1 is electrode concentration cell and number 2 is electrolytic concentration cell। একটাকে আমরা বাংলায় বলে থাকি তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ,
এন্ড নাম্বার 2 যেটা, সেটাকে আমরা বলে থাকি তড়িৎ বিশ্লেষ্য ঘনমাত্রা কোষ। প্রথমেই তোমাদের সাথে যে ঘনমাত্রা কোষ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। তড়িৎদ্বার ঘনমাত্রা কোষে আমরা এটা ডেফিনেশন তো অবশ্যই জানতে হবে, এটা আমরা দেখব। তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ আমরা বলবো যে ঘনমাত্রা কোষে একই পদার্থের দুটি তড়িৎদ্বার থাকবে, বা তড়িৎদ্বার দুটি যে পদার্থ দিয়ে আমরা তৈরি করব তার ঘনমাত্রা ভিন্ন থাকবে, এবং তাদেরকে আমরা একই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে নিমজ্জিত করব। তাহলে যে ঘনমাত্রা কোষটি তৈরি হবে সেই ঘনমাত্রা কোষটি হবে তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। ডেফিনেশনটি আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই ডেফিনেশনটি তোমরা পরীক্ষায় লিখতে পারবে। যে ঘনমাত্রা কোষে একই পদার্থের তৈরি দুটি ভিন্ন ঘনমাত্রা তড়িৎদ্বার থাকবে, একই পদার্থে তৈরি হবে কিন্তু ভিন্ন ঘনমাত্রায় আমরা তৈরি করব, তড়িৎদ্বারকে ভিন্ন ঘনমাত্রায় তৈরি করব, এবং তাদেরকে আমরা একই তড়িৎ বিশ্লেষের দুটি দ্রবণে নিমজ্জিত করব। এই অবস্থায় যে কোষটি আমাদের তৈরি হবে এই কোষটিকে আমরা বলবো তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ আমরা সাধারণত দু ধরনের পেয়ে যাই। একটা হচ্ছে তোমার অ্যামালগাম তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ, এবং আরেকটিকে আমরা বলে থাকি তোমার গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। অ্যামালগাম তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ একটা, আরেকটা হচ্ছে আমাদের গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। অ্যামালগাম তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ, এটার যদি তুমি ডেফিনেশন দিতে চাও তাহলে আমরা সেখানে বলে থাকি যে দুটা তড়িৎদ্বার আমরা তৈরি করে থাকি সেটি অ্যামালগাম দিয়ে তৈরি করি, এবং অ্যামালগামের ঘনমাত্রা ভিন্ন ব্যবহার করে থাকি। ভিন্ন ঘনমাত্রার অ্যামালগাম ব্যবহার করে তড়িৎদ্বার তৈরি করি, এবং সেই তড়িৎদ্বারকে একই তড়িৎ বিশ্লেষের দ্রবণে নিমজ্জিত করে যে ঘনমাত্রা কোষ আমরা তৈরি করে থাকি সেটা হচ্ছে তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। দ্যাট মিনস অ্যামালগাম তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। আবার গ্যাস ব্যবহার করেও আমরা ঘনমাত্রা কোষ তৈরি করে থাকি, তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ তৈরি করতে পারি, যেখানে আমরা ভিন্ন আংশিক চাপ বিশিষ্ট গ্যাসীয় পদার্থ দিয়ে তড়িৎদ্বার তৈরি করে থাকি, এবং ওই গ্যাসীয় তড়িৎদ্বারকে আমরা যদি একই তড়িৎ বিশ্লেষের দ্রবণে আমরা নিমজ্জিত করতে পারি তাহলে গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ তৈরি হয়। তো অ্যামালগাম তড়িৎদ্বার ঘনমাত্রা কোষের ডেফিনেশন যদি তোমাদেরকে আমরা বিস্তারিত দেখাতে চাই তাহলে আমরা দেখাতে পারবো। অ্যামালগাম তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ নিয়ে এসেছি। অ্যামালগাম তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমরা একটা এক্সাম্পল আনবো, যেমন আমি এখানে ব্যবহার করেছি জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক অ্যামালগামের যে প্রথমে যে ঘনমাত্রাটি আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ জিঙ্ক অ্যামালগাম ইজ A1 অ্যান্ড অ্যাক্টিভিটি অফ জিঙ্ক অ্যামালগাম, পরবর্তী যেটাকে আমি ক্যাথোড হিসাবে ইউজ করব সেটা হচ্ছে আমার A2। অ্যান্ড দি তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যেটা ব্যবহার করেছি, একই তড়িৎ বিশ্লেষ্য যেহেতু ব্যবহার করব কাজেই এটার একটা ফিক্সড ঘনমাত্রা আমরা নিয়ে নেব, যেটাকে আমি বলছি অ্যাক্টিভিটি অফ জিঙ্ক আয়ন, জিঙ্ক সালফেট ঘনমাত্রা জিঙ্ক আয়নের অ্যাক্টিভিটি হিসেবে আমি এখানে উল্লেখ করেছি। সো শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ঘনমাত্রা কোষে ভিন্ন ঘনমাত্রার অ্যামালগাম আমরা ব্যবহার করে থাকি। এখানে যদি সেল রিঅ্যাকশন দেখতে চাও তাহলে প্রথমেই তোমাদেরকে অ্যানোড বিক্রিয়াটি আমি দেখাতে পারি। অ্যানোড রিঅ্যাকশনে যে বিক্রিয়াটি ঘটতেছে সেখানে আমার প্রাথমিক অবস্থায় যে অ্যানোডে যে জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করেছি তার অ্যাক্টিভিটি আমরা ধরেছি A1, এবং এখানে যে রিঅ্যাকশন সংঘটিত হচ্ছে, এখানে যে বিক্রিয়াটি ঘটতেছে সেটি হচ্ছে তোমার জিঙ্ক আয়ন প্লাস জিঙ্ক প্লাস 2 ইলেকট্রন তৈরি হচ্ছে। এখানে আবার একটু আমি দেখিয়ে দিতে চাই তোমাদেরকে যে কি ধরনের তোমার একটু দেখিয়ে যদি দেই আমি তোমার দেখো এখানে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটি এটা হচ্ছে তোমার একটা আমার তড়িৎদ্বার, এটা দেখা যাচ্ছে না লাল দিয়ে দেখা যাচ্ছে না, মোটা করে নেই, দেখা যাচ্ছে না কোনো, সবুজ নীল
কালো, ব্যাকগ্রাউন্ড কালো, তো এই জন্য দেখা যাচ্ছে না। তো ওকে, আমরা আবারও ফেরত যাচ্ছি আমাদের আলোচনায়, যেখানে আমরা দেখিয়েছি অ্যানোড রিয়াকশন, অ্যামালগাম তরিদার ঘনমাত্রা কোষ আমরা দেখিয়েছি তোমাদেরকে। অ্যানোড রিয়াকশন দেখিয়েছি। অ্যানোড রিয়াকশন আমরা দেখানোর চেষ্টা করেছি যে অ্যাক্টিভিটি অফ জিঙ্ক আয়ন, অ্যাক্টিভিটি অফ জিঙ্ক অ্যামালগাম ইজ A1 অ্যান্ড দি রিয়াকশন ইজ জিঙ্ক থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে জিঙ্ক 2 প্লাস আয়ন তৈরি করেছে। অ্যান্ড দি ক্যাথোড রিয়াকশন উইল বি দ্য অপোজিট রিয়াকশন, ইউ নো, জিঙ্ক 2 প্লাস 2 ইলেকট্রন তৈরি করেছে জিঙ্ক, এবং যেটি জিঙ্ক তৈরি করেছে সেটি কিন্তু জিঙ্ক অ্যামালগাম ইন দি ক্যাথোড চেম্বার, যার অ্যাক্টিভিটি হচ্ছে 2। এখানে আমরা যদি নিট রিয়াকশনটা দেখি, নিট রিয়াকশনটা কিন্তু তোমার জিঙ্ক আয়ন এখানে কোনো প্রভাব ফেলছে না। ভিন্ন অ্যাক্টিভিটি বিশিষ্ট যে জিঙ্ক অ্যামালগাম আমরা ব্যবহার করেছি তার পার্থক্যের কারণেই কিন্তু এখানে তোমার কোষ তৈরি হয়েছে এবং কনসেন্ট্রেশন সেল আমরা তৈরি করেছি, এবং ইলেকট্রিসিটি প্রবাহের জন্য মূল যে দায়ী তারা কিন্তু ডিফারেন্ট অ্যাক্টিভিটি অফ দি জিঙ্ক অ্যামালগাম। সো আমরা পরবর্তীতে যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে কে দায়ী। এখানে নিট রিয়াকশন থেকে আমরা যেটা বলতে পারতেছি যে এখানে concentration of the electrolytes not the responsible for the electricity, but the electrode is the responsible, and the different activity যে আমরা তড়িৎদ্বার যেটা ব্যবহার করছি, ডিফারেন্ট অ্যাক্টিভিটির যে তড়িৎদ্বার আমরা ব্যবহার করছি সেটি কিন্তু মূলত এর ই সেলের ভ্যালুর জন্য দায়ী। সো তোমরা জানো আমরা এখানে নাস সমীকরণটি ব্যবহার করেছি। নাস সমীকরণটি আবার আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। ই সেল ইকুয়াল হচ্ছে ই নট সেল মাইনাস 0.0592/2 লগ A2/A1। তোমরা জানো যে কনসেন্ট্রেশন সেলের ই নট সেল যেটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল যেটা সেটাকে 0 হয়। 0 ভ্যালুটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা সমীকরণটি পাচ্ছি মাইনাস 0.0592/2 লগ A2/A1। তো এই সমীকরণ থেকে আমরা একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারতেছি যে মূলত এই যে অ্যামালগাম তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ, তার তড়িৎচালক বলের জন্য মূল দায়ীটা কে? সেটা হচ্ছে যে এখানে পদার্থের ট্রান্সফার হচ্ছে, তড়িৎদ্বারে পদার্থের ট্রান্সফার, বাট নট দি ইলেকট্রন। ইলেকট্রন ট্রান্সফারের জন্য হচ্ছে না, এখানে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে না। তড়িৎচালক বলটা উৎপন্ন হচ্ছে মূলত A1 সক্রিয়তা সম্পন্ন অ্যামালগাম তড়িৎদ্বার হতে A2 সক্রিয়তা সম্পন্ন অ্যামালগাম তড়িৎদ্বারে যে আমাদের যে সাবস্টেন্স আছে, পদার্থ আছে, পদার্থের ট্রান্সফারের জন্য মূলত এর ইএমএফ তৈরি হচ্ছে, তড়িৎচালক বলটি তৈরি হচ্ছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, আমাদের আরো তড়িৎদ্বারগুলো রয়ে গেছে, সেগুলো আলোচনা করবো এক এক করে। আমরা আলোচনা করলাম এতক্ষণ অ্যামালগাম তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। এখন তোমাদের সাথে আলোচনা করব গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। গ্যাস ব্যবহার করেও কিন্তু আমরা কোষ তৈরি করতে পারি, তোমরা জানো। প্রথমেই গ্যাস তড়িৎদ্বারের যে ডেফিনেশনটি আমরা নিয়ে নিচ্ছি, এটা কিন্তু তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। তড়িৎদ্বার ঘনমাত্রা কোষের অংশ হিসাবে আমরা গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ আলোচনা করতেছি। বিভিন্ন আংশিক চাপ বিশিষ্ট গ্যাসীয় পদার্থ দিয়া আমরা যদি তড়িৎদ্বার তৈরি করি এবং সেই তড়িৎদ্বারকে যদি আমরা একই তড়িৎ বিশ্লেষের দ্রবণে নিমজ্জিত করে থাকি, তাহলে যে ঘনমাত্রা কোষ তৈরি হবে, তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ তৈরি হবে, সেটাকে আমরা বলবো গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। এখানে আমরা বিভিন্ন গ্যাসীয় পদার্থ ব্যবহার করতে পারি, যেমন তোমার আমরা ব্যবহার করে থাকি হাইড্রোজেন গ্যাস ব্যবহার করতে পারি, ক্লোরিন গ্যাস ব্যবহার করতে পারি, অক্সিজেন গ্যাস ব্যবহার করতে পারি। এদেরকে ভিন্ন ভিন্ন চাপে আমরা যদি তড়িৎদ্বার হিসাবে তৈরি করে ব্যবহার করে থাকি এবং এদেরকে আমরা নিমজ্জিত করে থাকি কোন ধরনের দ্রবণে, কোন ধরনের তড়িৎ বিশ্লেষের দ্রবণে, যেখানে তাদের আয়নগুলো রয়ে গেছে। যেমন আমি যদি হাইড্রোজেন দিয়ে গ্যাস তড়িৎদ্বার তৈরি করে থাকি, হাইড্রোজেন গ্যাস দিয়ে, তাহলে আমি অবশ্যই হাইড্রোজেন আয়ন আছে এমন তড়িৎ বিশ্লেষের দ্রবণ আমি ব্যবহার করব।
যদি ক্লোরিন গ্যাস ব্যবহার করে থাকি তাহলে ক্লোরাইড আয়ন আছে এমন তড়িৎ বিশ্লেষের দ্রবণ আমি ইউজ করব। যদি অক্সিজেন গ্যাস ব্যবহার করে থাকি তাহলে অক্সাইড আয়ন বিদ্যমান আছে এমন তড়িৎ বিশ্লেষের সলিউশন আমাকে ইউজ করতে হবে। সো আমরা বলছি যে হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস এবং অক্সিজেন গ্যাস এদেরকে যদি ইহাদেরই আয়নের দ্রবণে আংশিক নিমজ্জিত করে আমরা তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ তৈরি করতে পারি তাহলে তাদেরকে আমরা বলবো গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ। সো শিক্ষার্থীবৃন্দ, আমি অ্যামালগাম তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ আলোচনা করার পরে তোমাদের সামনে এখন তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ নিয়ে কথা বলছি। তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ কিভাবে তৈরি করতে হয় সেটা বললাম, ডেফিনেশন বললাম, এবং কি দিয়ে তৈরি করতে পারো সেটি আমি এখানে উল্লেখ করলাম। একটি এক্সাম্পল দিব তোমাদেরকে, যেভাবে তুমি একটি গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ তুমি লিখতে পারো। একটা ডায়াগ্রাম আমি এখন লিখে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, হাইড্রোজেন গ্যাস আমি দিয়েছি, এটা অ্যানোড চেম্বারে চাপ দিয়েছি P1 এবং ক্যাথোড চেম্বারে চাপ দিয়েছি P2। যেহেতু এটি তোমার গ্যাস তড়িৎদ্বার, কাজে গ্যাস তড়িৎদ্বারের জন্য ইলেকট্রন ক্যারিয়ার হিসাবে আমরা প্লাটিনাম এখানে ইউজ করে থাকি। এবং এই দুটি ভিন্ন চাপ বিশিষ্ট গ্যাস তড়িৎদ্বার যে তড়িৎ বিশ্লেষের দ্রবণে আমি নিমজ্জিত করেছি সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। এবং এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাক্টিভিটি, আয়নের অ্যাক্টিভিটি আমি দেখিয়েছি। রিঅ্যাকশন যদি দেখতে চাও, অ্যানোড রিঅ্যাকশন এবং ক্যাথোড রিঅ্যাকশন দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন গ্যাস at P1 pressure will release one electron and will create hydrogen ion, and the cathode reaction will be just the opposite reaction, hydrogen ion plus electron equal হচ্ছে half hydrogen gas with the P2 pressure. So এখানে আমরা যদি নিট রিঅ্যাকশন দেখি, নিট রিঅ্যাকশন দেখতে পাচ্ছ যে there is no electron, there is no ion, but only hydrogen at different pressure. Hydrogen gas at different pressure at the neat reaction. আমরা বাম পাশে দেখতে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস আছে P1 চাপে এবং ডান পাশে দেখতে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস আছে আমাদের P2 চাপে। সো শিক্ষার্থীবৃন্দ, যে এখানে আমরা যে মূল উদ্দেশ্য আমাদের একটা আমরা পড়তেছি তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ, যেখানে তড়িৎদ্বার ভিন্ন ঘনমাত্রা তড়িৎদ্বার অথবা ভিন্ন চাপের তড়িৎদ্বার আমরা ব্যবহার করতেছি। যেহেতু এটি গ্যাস তড়িৎদ্বার, কাজে আমরা এখানে ভিন্ন চাপের বিভিন্ন আংশিক চাপে আমরা গ্যাসীয় পদার্থগুলোকে ব্যবহার করেছি। আশা করছি তোমরা গ্যাস তড়িৎদ্বারের গঠন ডায়াগ্রামটি লিখতে পারবে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, অনেকক্ষণ যাবত স্ক্রিনে আছে, তুমি ইচ্ছা করলে খাতায় লিখে রাখতে পারো। তাছাড়া এই যে আজকের লেকচারটি নরসিংদী সরকারি কলেজের টাইম লাইনে তুমি পেয়ে যাবে আজকে বিকাল 3টার পর থেকে আফটার 3 PM সেটা পেয়ে যাবে এবং তুমি ইচ্ছা করলে বারবার দেখতে পাবে। সো তড়িৎদ্বার, গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষ আমি ডায়াগ্রাম দেখিয়েছি, অ্যানোড রিঅ্যাকশন এখানে লিখেছি এবং ক্যাথোড রিঅ্যাকশন লিখেছি এবং নিট রিঅ্যাকশন লিখেছি। এই কোষের জন্য দেখো, আমরা একটু সামনের দিকে যাব। গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষের জন্য যদি আমরা নাস্ট সমীকরণ ইউজ করি তাহলে তুমি দেখো এখানে সেল রিঅ্যাকশন ই সেল যেটা, সেটা ওনলি ডিপেন্ডস অন দ্য প্রেশার। আমরা এখানে ই নট সেলের মান 0 লিখেছি এবং ই সেল ওনলি ডিপেন্ডস অন দ্য প্রেশার P1 and P2। এখানে আমরা বলতে পারি এটা যদি আমাদের যে মূল দায়ী সেটা হচ্ছে গ্যাসীয় প্রেশার, তড়িৎদ্বারের গ্যাসীয় প্রেশার হচ্ছে এই তড়িৎদ্বার, এই গ্যাস তড়িৎদ্বার ঘনমাত্রা কোষের পরিচালক বলের জন্য দায়ী। এবং যদি P1 greater than P2 হয় তাহলেই শুধুমাত্র সেল রিঅ্যাকশন তোমার পজিটিভ হওয়া সম্ভব। এন্ড তোমরা জানো যে এটার যে ফ্রি এনার্জি চেঞ্জ উইল বি নেগেটিভ এন্ড দি সেল রিঅ্যাকশন উইল বি স্পন্টানিয়াস। সো আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, আরো আমাদের ঘনমাত্রা কোষ রয়ে গেছে। এখন আমরা তোমাদের সামনে আলোচনা করব ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল। ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল যদি আমরা কথা বলি তাহলে তড়িৎ বিশ্লেষ্য ঘনমাত্রা কোষ, এখন তোমাদেরকে ডেফিনেশন আমি দেখাবো যে কিভাবে একটি
কনসেন্ট্রেশন সেল, ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল আর ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল কিভাবে ডিফাইন করতে হয় এবং ডায়াগ্রাম তৈরি করতে হয় এটি আমি দেখাবো। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, আরো আমাদের আলোচনা রয়ে গেছে। প্রথমে এর ডেফিনেশনটি আমরা দেখব। এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য ভিন্ন ঘনমাত্রার ব্যবহার করব, বাট দি ইলেকট্রোড উইল বি দ্য সেম সাবস্টেন্স এন্ড সেম কনসেন্ট্রেশন। একই পদার্থের একই ঘনমাত্রার দুটি তড়িৎদ্বার আমরা তৈরি করব এবং তৈরি করে তাদেরকে ভিন্ন ঘনমাত্রার একই তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে তাদেরকে আমরা নিমজ্জিত করব। তাহলে যে ঘনমাত্রা কোষ তৈরি হবে সেটি হবে আমাদের তড়িৎ বিশ্লেষ্য ঘনমাত্রা কোষ। ভিন্ন ঘনমাত্রার দ্রবণ দুটি পরস্পরের সংস্পর্শে থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা কিন্তু একটি আমাদের উল্লেখযোগ্য বিষয়। এই দ্রবণ দুটিকে আমরা একটি সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়েও আলাদা করতে পারি, যেটাকে আমরা পোরাস প্লাগ বলে থাকি। পোরাস প্লাগের মাধ্যমে আমরা দুটিকে আলাদা করতে পারি, অথবা দুটি ভিন্ন পাত্রে নিয়ে সল্ট ব্রিজ ব্যবহার করে আমরা ইন্টারকানেকশন করতে পারি। যদি আমরা এদেরকে সংস্পর্শে আনতে চাই তাহলে আমাদেরকে পোরাস প্লাগ বিশিষ্ট একটি দেওয়াল আমাদেরকে ইউজ করতে হয়। আর যদি সংস্পর্শে না রাখতে চাই তাহলে এদেরকে আমরা দুটি পাত্রে নেই, ইন্টারকানেকশনের জন্য আমরা ব্যবহার করে থাকি সল্ট ব্রিজ। সো এই ভিত্তিতে আমরা কিন্তু ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল আমরা দুই রকম পেয়ে যেতে পারি। দেখো এই তত্ত্বের ভিত্তিতে কোন তথ্যটি হচ্ছে যে আমরা যে দুটি ভিন্ন ঘনমাত্রার ইলেকট্রোলাইটিক সলিউশন ইউজ করব, সেই দুটি সলিউশন পরস্পরের কন্টাক্টে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই তথ্যের ভিত্তিতে আমরা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেলকে দুই ভাগে আমরা ভাগ করে নিচ্ছি। নাম্বার 1 ইজ ট্রান্সফারেন্স বিহীন ঘনমাত্রা কোষ, কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সফারেন্স আমরা কনসেন্ট্রেশন সেল এখানে নিয়েছি। এবং দ্বিতীয় নাম্বারে যেটা আছে সেটি হচ্ছে ট্রান্সফারেন্স যুক্ত ঘনমাত্রা কোষ, কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স। সো শিক্ষার্থীবৃন্দ, আমাদের দুই ধরনের কনসেন্ট্রেশন সেল, ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল দুই ধরনের আছে। একটি হচ্ছে ট্রান্সফারেন্স বিহীন ঘনমাত্রা কোষ, আর একটি হচ্ছে ট্রান্সফারেন্স যুক্ত ঘনমাত্রা কোষ। প্রথমে তোমাদেরকে নিয়ে যাব ট্রান্সফারেন্স বিহীন ঘনমাত্রা কোষ ডেফিনেশনের কাছে নিয়ে যাব। এখানে আমরা যে একই পদার্থের দুটি তড়িৎদ্বার ব্যবহার করব, যে তারপর আমরা যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটি ব্যবহার করব এরা পরস্পরের সংস্পর্শে থাকবে না, এবং যেখানে এক দ্রবণ থেকে অন্য দ্রবণে আয়নের স্থানান্তর সরাসরি ঘটে না, একটি সল্ট ব্রিজের মাধ্যমে ঘটে থাকে। লবণ সেতু আমাদেরকে এখানে ইউজ করতে হবে যদি আমরা ট্রান্সপারেন্স বিহীন ঘনমাত্রা কোষ তৈরি করতে চাই। যেহেতু দ্রবণ দুটি পরস্পরের সংস্পর্শে থাকবে না, কাজেই আমরা দেখব যে ইন্টার কানেকশনের জন্য আমাদেরকে সল্ট ব্রিজ ব্যবহার করতে হচ্ছে। চলো আমরা এক্সাম্পলে যাব। এখানে আমরা দেখব যে ট্রান্সপারেন্স বিহীন ঘনমাত্রা কোষ আমরা কিভাবে তৈরি করতে পারি। এ ধরনের কোষে দ্রবণের ঘনমাত্রার ভিন্নতার কারণে মূলত তোমার তড়িৎচালক বলের সৃষ্টি হয়ে থাকে। দুটি আমরা সাধারণত এই ট্রান্সপারেন্স বিহীন ঘনমাত্রা কোষ কিভাবে তৈরি করে থাকি, আমরা দুটি সরল কোষ তৈরি করি, সেই দুটি সরল কোষকে আমরা যুক্ত করে ট্রান্সপারেন্স বিহীন ঘনমাত্রা কোষ তৈরি করে থাকি। এক্সাম্পল নেব, একটি সিম্পল কোষের এক্সাম্পল নেব। প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস at 1 atmospheric pressure is at HCl whose activity is A1 and silver chloride solid / silver। এটা একটা সরল কোষ, সিম্পল একটি ইলেকট্রোলাইটিক একটি সেল, একটা সিম্পল সেল। এটাকে আমরা কনসেন্ট্রেশন সেলও বলতে পারবো না, জাস্ট একটা সিম্পল সেল হিসেবে বলবো এটাকে। এই সেলের আমরা যদি তোমার সামনের দিকে যাব, আমরা দেখো এই সেলের মধ্যে যে বিক্রিয়াগুলো সংঘটিত হবে, আমরা যদি অ্যানোড রিঅ্যাকশন দেখি, এই বিক্রিয়াগুলো আমরা একটু পূর্বেও দেখেছি কিভাবে সিম্পল রিঅ্যাকশন গুলো সংঘটিত, অ্যানোড রিঅ্যাকশন এবং ক্যাথোড রিঅ্যাকশন, বিশেষ করে গ্যাসীয় তড়িৎদ্বারের বিক্রিয়াটি আমরা পূর্বেও আলোচনা করেছি।
অ্যানোড রিঅ্যাকশন আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস একটি ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়ন তৈরি করছে, যেটা তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের ঘনমাত্রাতে আমরা উল্লেখ করব। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন উইল বি A1 এখানে। ক্যাথোড রিঅ্যাকশনে সিলভার ক্লোরাইড প্লাস 1 ইলেকট্রন উইল বি ইকুয়াল সিলভার প্লাস Cl আয়ন। এই Cl আয়ন কিন্তু আমাদের HCl হিসেবে দ্রবণে থাকবে। হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন একত্রিত হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ তৈরি করবে। সো নিট রিঅ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। নিট রিঅ্যাকশনটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্লাস সিলভার ক্লোরাইড সলিড তৈরি করছে সিলভার প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড হুজ অ্যাক্টিভিটি ইজ A1। সো এটি একটি সিম্পল কোষের বিক্রিয়া, সিম্পল কোষ। এখন আমরা যেটা করব, এই কোষের ইএমএফ যদি মেজার করে রাখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে নাস্ট সমীকরণ ব্যবহার করব আমরা এখানে। ইএমএফ অফ দি simple cell is E1 equal E naught minus RT by F ln activity of hydrochloric acid by pressure of the hydrogen gas। তোমরা জানো ইনট সেল মানে হচ্ছে এখানে ইনট সেল হচ্ছে কত 1। ইনট সেল আমরা 0 ব্যবহার করে থাকি, একটু পরে ব্যবহার করব। তার আগে আমরা এখানে লিখব যে activity of hydrochloric acid is A1 and the pressure of the hydrogen gas is 1 atmospheric pressure, সেটা আমরা 1 হয়ে যাবে আমাদের। সো সমীকরণটি দাঁড়াবে আমাদের E naught minus RT by F ln A1। সামনের দিকে যাব আমরা। পরবর্তীতে এই কোষটিকেই আমরা বিপরীতভাবে ভিন্ন সক্রিয়তা বিশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে আমরা এই একই কোষটি আবার তৈরি করব। তৈরি করে আবার বিক্রিয়া আমরা লিখব। সো এই কোষটিকে দেখো আমরা জাস্ট সক্রিয়তা ভিন্ন করেছি। এভরিথিং ইজ দ্য সেম বাট দি কনসেন্ট্রেশন অফ দি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ডিফারেন্ট। এর পূর্বে যে সিম্পল সেলটি আমরা তৈরি করেছিলাম সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ছিল আমাদের A1। এখন যে আমরা সিম্পল সেলটি যে ডায়াগ্রামটি দাঁড় করিয়েছি সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাক্টিভিটি হচ্ছে A2। এই ডিফারেন্টটা ভালো করে লক্ষ্য করতে হবে। ডিফারেন্স হচ্ছে আমাদের কোথায়? ডিফারেন্স হচ্ছে তোমার অ্যাক্টিভিটি অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এভরিথিং রিমেইনস দ্য সেম। সো আমরা যদি এই কোষের ইএমএফ যদি আমরা ইএমএফ সমীকরণ যদি লিখি, নাস সমীকরণ যদি আমরা লিখি তাহলে দেখতে পাবো পূর্বের সমীকরণের মতোই আমরা লিখব E2 equal E naught minus RT by F ln activity of HCl by pressure of hydrogen gas to the power half। যেহেতু হাইড্রোজেন গ্যাসের প্রেসার 1 atm আমরা ব্যবহার করেছি, সুতরাং E naught minus RT by F ln A2 এটা আমাদের সমীকরণ দাঁড়াবে। এখন এই দুটি সিম্পল সেল যেটা আমরা নিয়েছি, এই দুটি সিম্পল সেলকে আমরা বিপরীতভাবে যুক্ত করেই কিন্তু ট্রান্সফারেন্স বিহীন ঘনমাত্রার কোষ আমরা তৈরি করতে পারি। চলো আমি দেখাচ্ছি, আমি লিখে দেখাচ্ছি কিভাবে তুমি এই দুটি সিম্পল সেলকে বিপরীতভাবে লিখে একটা ট্রান্সফারেন্স বিহীন ঘনমাত্রা কোষ তুমি তৈরি করতে পারো। দেখো আমি লিখে দিচ্ছি, এখানে লেখা আমার স্ক্রিনে লক্ষ্য করো। প্রেসার অফ হাইড্রোজেন প্লাটিনাম দিয়েছি, প্লাটিনাম hydrogen pressure of hydrogen gas is 1 atm, activity of hydrochloric acid is A1 oblique silver chloride silver। ঠিক এখান থেকে আবার লেখা শুরু করেছি, এই সিলভার দিয়ে শেষ করেছি এবং সিলভার দিয়েই লেখা শুরু করেছি। সিলভার অবলিক সিলভার ক্লোরাইড সলিড অবলিক activity of hydrochloric acid is A2 অবলিক হচ্ছে হাইড্রোজেন গ্যাস whose pressure is 1 atm and carrier দিয়েছি আমরা প্লাটিনাম। সো এই দুটি সিম্পল কোষকে আমরা বিপরীতভাবে যুক্ত করে তৈরি করলাম ট্রান্সপারেন্স বিহীন ঘনমাত্রা কোষ। এখন এই কোষের যে আমাদের যে বিক্রিয়াগুলো হয়, আমরা প্রথমে দেখব যে প্রথম সিম্পল কোষে যে বিক্রিয়াটি ছিল নিট বিক্রিয়া আমরা এখানে লিখেছি। হাফ হাইড্রোজেন গ্যাস প্লাস সিলভার ক্লোরাইড তৈরি করেছিল সিলভার প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড হোজ অ্যাক্টিভিটি ইজ A1। এন্ড দি পরবর্তী যে সিম্পল সেলটি আমরা লিখেছিলাম তার যে বিক্রিয়াটি ছিল সেটি আমি বিপরীত করে লিখেছি, এখানে ঘুরিয়ে লিখেছি যেহেতু বিপরীতভাবে যুক্ত করেছি। সিলভার প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড হুজ অ্যাক্টিভিটি ইজ A2 এন্ড হাইড্রোজেন গ্যাস প্লাস সিলভার ক্লোরাইড। নেট রিঅ্যাকশনটা আমাদের কি দাঁড়াচ্ছে? নেট রিঅ্যাকশনটা যদি আমরা দেখি
তাহলে আমরা দেখতে পাবো নেট রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড হোজ অ্যাক্টিভিটি ইজ A2 অ্যান্ড অপর পাশে আমরা পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড হোজ অ্যাক্টিভিটি ইজ A1। সুতরাং এর জন্য আমরা নিট ইএমএফ যেটা পাবো, নিট ইএমএফ হচ্ছে ই সেল ইকুয়াল হচ্ছে E1 মাইনাস E2। দুটার ভ্যালু আমরা বের করেছিলাম পূর্বে, সেই ভ্যালু দুটা যদি আমরা এখানে প্লেস করি, আমরা পরবর্তী স্লাইডে দেখব যে দুটার E1 এবং E2 এর মান আমরা এখানে প্লেস করেছি। প্লেস করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে E0 মাইনাস RT বাই F লন A1 মাইনাস E0 প্লাস RT বাই F লন A2। E0 আমরা এখানে বাদ দিয়ে দিব, ফলে আমাদের যে সমীকরণটি থাকবে RT বাই F লন A2 মাইনাস RT বাই F লন A1। সিম্পল করি, এটাকে সিম্পল করলে দাঁড়াচ্ছে আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে RT বাই F লন A2 বাই A1। সো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের সামনে আমি আলোচনা করতেছি যে ট্রান্সপারেন্স বিহীন কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সপারেন্স, এটা আলোচনা করেছি এবং তার ই সেল আমি সমীকরণ বের করে দেখিয়েছি। ই সেলের যে মানটি দাঁড়াচ্ছে আমাদের হাতে সেটি হচ্ছে RT বাই F লন A2 বাই A1। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটার মুক্ত শক্তি যদি নেগেটিভ হতে হয়, অর্থাৎ সেল রিঅ্যাকশন যদি স্পন্টানিয়াস হতে হয়, তাহলে অফকোর্স A1 greater than must be greater than A1, A2 must be greater than A1। এটা যদি হয়, A2 যদি A1 এর থেকে বড় হয়, তাহলে এটার ই সেল পজিটিভ হবে এবং ই সেল পজিটিভ হলে আমরা যে ফ্রি এনার্জি চেঞ্জ ডেল জির মান আমরা নেগেটিভ পাবো, এবং ডেল জির মান যদি নেগেটিভ হয় ফ্রম দি থার্মোডাইনামিক ভিউ পয়েন্ট, আমরা বলতে পারি যে সেল রিঅ্যাকশন উইল বি স্পন্টানিয়াস। সো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। আমাদের আরেকটি ঘনমাত্রা কোষ আমাদের হাতে রয়েছে, সেটি হচ্ছে ট্রান্সপারেন্ট যুক্ত ঘনমাত্রা কোষ। ট্রান্সপারেন্ট যুক্ত ঘনমাত্রা কোষের ডেফিনেশনে চলে আসো। এটা আমরা ডেফিনেশন দিয়ে দিই। যে ঘনমাত্রা কোষে ভিন্ন ঘনমাত্রার একই তড়িৎ বিশ্লেষের দুটি দ্রবণ পরস্পরের সংস্পর্শে থাকে, এখানে কিন্তু আমরা দ্রবণ দুটিকে সংস্পর্শে রাখবো, পরস্পরের টাচে রাখবো, এবং দুটি একই রকম তড়িৎদ্বার এই দুটি দ্রবণে আমরা আংশিক নিমজ্জিত করব, তাহলে যে কোষ উৎপন্ন হবে সেটা হবে কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপারেন্স যুক্ত ঘনমাত্রা কোষ, এটা হবে আমাদের। এখানেও আমরা এক্সাম্পলে যাব, তোমাদেরকে এক্সাম্পল দিব। এখানে দেখতে পাবো যে আমরা তরল জাংশন পটেনশিয়াল, এটা আমরা দুইভাবে তৈরি করব। যে একটা হচ্ছে তোমার তরল জাংশন পটেনশিয়াল আমরা রাখতেও পারি, আবার তরল জাংশন পটেনশিয়াল আমরা নাও রাখতে পারি। এই দুই উপায়ে আমরা ট্রান্সপারেন্ট যুক্ত ঘনমাত্রা কোষকে তৈরি করে থাকি। যেমন এখানে একটি কোষ আমি নিয়েছি, প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস, অ্যাক্টিভিটি অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ A1, এবং এটাকে ঠিক এদিক থেকে আমরা বিপরীতভাবে যুক্ত করেছি। যেখানে শেষ করেছি সেখানেই আমরা শুরু করেছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাক্টিভিটি অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ A2, হাইড্রোজেন গ্যাস at 1 atmospheric pressure, and for the carrier আমরা এখানে যুক্ত করেছি ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে আমরা যুক্ত করেছি প্লাটিনাম। সো এখানে অ্যানোড রিঅ্যাকশন যদি আমরা দেখি, পূর্বের মতোই দেখতে পাবো। হাইড্রোজেন গ্যাস একটি ইলেকট্রন ত্যাগ করেছে, হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়ন হোজ অ্যাক্টিভিটি ইজ A1 এবং একটা ইলেকট্রন রিলিজ করেছে। ক্যাথোড রিঅ্যাকশন যদি আমরা দেখি, এখানে ক্যাথোড রিঅ্যাকশন আমরা দেখতে পাবো যে হাইড্রোজেন আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করেছে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে। সো আমরা এটার নেট রিঅ্যাকশন যদি দেখতে চাই, নেট রিঅ্যাকশনটা তোমরা অবশ্যই লিখতে পারবে আশা করি। মোট যে রিঅ্যাকশনটি দাঁড়াবে নেট রিঅ্যাকশন, সেই নেট রিঅ্যাকশনটি আমি এখন লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন আয়ন, যার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, যার অ্যাক্টিভিটি হচ্ছে A2, এবং হাইড্রোজেন আয়ন হোজ অ্যাক্টিভিটি ইজ A1। সো শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মোট যে কোষ বিক্রিয়া, এই কোষ বিক্রিয়াতে আমাদের দুটি ভিন্ন ঘনমাত্রার হাইড্রোজেন আয়নের দ্রবণ আমরা ব্যবহার করছি, বাট দে আর ইন ক্লোজ কন্ট্যাক্ট। তারা
পরস্পরের সংস্পর্শে আছে এবং আমরা এখানে সেটি দেখিয়েছি, একটি বিক্রিয়া আমরা দেখিয়েছি। এখানে আমরা যখন এই কোষের ভিতরে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন যে ঘটনা ঘটে, বিদ্যুৎ যখন এখান থেকে প্রোডাকশন হইতে থাকে তখন যে ঘটনা ঘটে যে বিদ্যুৎ বাম তড়িৎদ্বারে উৎপন্ন হাইড্রোজেন আয়নগুলো তখন ডান তড়িৎদ্বারে ব্যবহৃত হতে থাকে। যেহেতু দুটো দ্রবণ পরস্পরের সংস্পর্শে থাকে, দ্রবণের আয়নগুলো বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করে এক দ্রবণ থেকে অন্য দ্রবণে মুক্তভাবে চলাচল করতে থাকে। তো এটা একটা চিত্র যদি তোমাদেরকে আমি দেখাই, হ্যাঁ চিত্রটা একটু দেখাচ্ছি, তাহলে আমরা যে বিষয়টি এখানে বলতে পারি যে এই ট্রান্সপারেন্ট যুক্ত ঘনমাত্রা কোষে ইলেকট্রন প্রোডাকশনের জন্য ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য ইলেকট্রনস আর নট রেসপন্সিবল। ইলেকট্রন কোনো মতেই এখানে দায়ী নয়। ইলেকট্রনের জন্য এখানে বিদ্যুৎ প্রবাহ ঘটে না, বরঞ্চ বাম দিকের তড়িৎদ্বার বাম দিক থেকে ডান দিকে হাইড্রোজেন আয়নের চলাচলের কারণে এবং বাম দিক থেকে ডান দিকে হাইড্রোজেন আয়নের চলাচলের কারণে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাস লেকচারের প্রায় শেষের দিকে এসে গেছি। আমরা এখন ট্রান্সপারেন্সি যুক্ত ঘনমাত্রা কোষের ছোট্ট একটি ডায়াগ্রাম দেখব। এই ডায়াগ্রামটি দেখে আমরা আমাদের আজকের লেকচার শেষ করব। এখানে লক্ষ্য করো, হাইড্রোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, activity of hydrochloric acid is A1 and hydrochloric acid যার অ্যাক্টিভিটি হচ্ছে A2 এবং হাইড্রোজেন গ্যাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোষের ডান দিক থেকে বাম দিকে ক্লোরাইড আয়ন পাস হচ্ছে এবং কোষের বাম দিক থেকে ডান দিকে হাইড্রোজেন আয়ন চলাচল করতেছে। এই দুটি আয়নের চলাচলের কারণে আমাদের এই কোষে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়ে থাকে। সো তোমরা আশা করি আমি যে ঘনমাত্রা কোষ আলোচনা করেছি তোমাদের সামনে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, লিখতে পেরেছ এবং তোমরা ইচ্ছা করলে এটা বারবার তোমরা দেখতে পারবে। নরসিংদী সরকারি কলেজের ফেসবুক পেজের টাইমলাইনে তোমরা এটি পেয়ে যাবা। একবার না যদি কোনো অসুবিধা হয় তাহলে আবার দেখবা এবং আমার বক্তব্যটা লক্ষ্য করবা, তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারবে। তোমরা আমি আশা করি তোমরা সবাই নিরাপদে থাকবা, আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা ভালো থাকি। তোমাদের জন্য দোয়া করব, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা করি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।